হ্যালো টেক্সানবাসী, কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন। ভাবছেন একটি পাসপোর্ট তৈরি করবেন, তার জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন, কিন্তু কিভাবে বুঝতে পারছেন না। তো আপনি যদি আপনার জন্য বা আপনার চারপাশের মানুষের জন্য একটি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে নির্দ্বিধায় এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। কারণ এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার কি কি করতে হবে, কি কি প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছুই দেখানো হবে এই ভিডিওতে। চিন্তার কোনো কারণ নেই, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি আছি সূর্য আর আপনারা দেখছেন টেকসান। তো প্রথমে আপনার কম্পিউটার থেকে চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবেন epassport.gov.pt এই ওয়েবসাইটটিতে। এছাড়াও আমি লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে চেক করে নিতে পারেন। তো এই ওয়েবসাইটটিতে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে হাতের ডানে লক্ষ্য করবেন, সেখানে ল্যাঙ্গুয়েজের দুইটি অপশন রয়েছে। আপনি চাইলে বাংলা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজেও কন্টিনিউ করতে পারেন। তো আমরা ইংলিশেই রাখছি। তো এখানে একটি অপশন পাবেন যেখানে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট। এই অপশানটিতে আমরা ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস পাবেন। প্রথমে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ। তো আপনি কি বাংলাদেশ থেকে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন? যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস দিবেন। আর আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে নো অপশানটি সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, সুতরাং আমরা এখানে ইয়েসে সিলেক্ট করছি। তো নিচে দুইটি ঘর রয়েছে, দেখবেন প্রথমটিতে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস, বা যেই জেলাতে আপনি পাসপোর্টটি করতে চান সেই জেলা এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমার বাসা রাজশাহীতে, কিন্তু আমি বর্তমানে রয়েছি ঢাকাতে, তো আমি এখানে ঢাকা সিলেক্ট করছি। তো পরের অপশানে বলছে আপনার নিকটবর্তী থানা, অর্থাৎ আপনি যেই থানাতে আছেন সেই থানাটি এখানে উল্লেখ করবেন। তো আমি বর্তমানে মিরপুর রয়েছি, তো মিরপুর সিলেক্ট করলাম। তো এখানে মিরপুর সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন নিচে আগারগাঁও লেখা আছে, অর্থাৎ আমার কিন্তু পাসপোর্টটা হবে আগারগাঁও এই পাসপোর্ট অফিস থেকেই। তো এরপর নিচে কন্টিনিউ বাটনটিতে আপনারা ক্লিক করবেন। এর পরের স্টেপে আমার কাছ থেকে একটি ইমেল চেয়েছে, তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি এবং নিচে ক্লিক করছি আই অ্যাম হিউম্যান। এরপর আমরা কন্টিনিউতে ক্লিক করছি। এখন এই 3 নাম্বার স্টেপে আমাকে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে, সেগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে আমি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এটা শো করছে। এরপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটি আমাকে লিখে দিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন পাসওয়ার্ডটি হার্ড দেওয়ার, বা সব ক্যারেক্টারগুলি যেন থাকে। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো এখন ম্যাক্সিমাম মানুষ কনফিউশন থাকে এই অপশানগুলো নিয়ে, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রথম যে অপশানটি রয়েছে সেখানে লেখা আছে ফুল নেম অ্যাজ পার এনআইডি অর বিআরসি, অর্থাৎ আপনার একটি ফুল নাম ব্যবহার করতে হবে যেই নামটি আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন কার্ডের সঙ্গে মিল রয়েছে। তো তার নিচেই কিন্তু আপনি লিখতে পারবেন না, তার নিচে খেয়াল করবেন দুইটি অপশান রয়েছে, একটি হচ্ছে গিভেন নেম অপশনাল, আরেকটি হচ্ছে সারনেম। তো এখানে যদি আপনার নাম 4 শব্দের হয়ে থাকে, যেমন এমডি জোবায়ের হোসেন রাকিব, তাহলে আপনি এমডি জোবায়ের হোসেনটা লিখবেন হচ্ছে গিভেন নেমে, দেন সারনেমে লিখবেন রাকিব। আর যদি আপনার 3 ওয়ার্ডের নাম হয়ে থাকে, যেমন এমডি জোবায়ের হোসেন, তাহলে আপনি এমডি জোবায়ের লিখবেন গিভেন নেমে আর সারনেমে লিখবেন হোসেন। আর যদি আপনার 2টি শব্দের নাম হয়, যেমন এমডি জোবায়ের, তাহলে আপনারা এমডিটা লিখবেন গিভেন নেমে আর জোবায়েরটি লিখবেন সারনেমে। আর যদি আপনার নাম একটি হয়ে থাকে, যে শুধুমাত্র জোবায়ের, তাহলে আপনারা গিভেন নেমে কোনো কিছুই দিবেন না, সারনেমে আপনারা শুধুমাত্র জোবায়েরটি লিখে দিবেন। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। তো আমি যে নামটি ইউজ করছি সেটা হচ্ছে রাফিউল ইসলাম। তো দেখতেই পাচ্ছেন রাফিউল আমি গিভেন নেমের জায়গায় দিয়েছি আর সারনেমে দিয়েছি ইসলাম, এবং উপরে খেয়াল করবেন নামটি কিন্তু চলে এসেছে। এরপর নিচের দিকে খেয়াল করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এরপর আই অ্যাম হিউম্যান দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস পাবেন। তো আপনি যে জিমেলটা ব্যবহার করেছেন সেই জিমেলে কিন্তু একটা লিঙ্ক পাঠানো হয়েছে, সেই লিঙ্ক থেকে আপনাকে কন্টিনিউ করতে হবে। সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই জিমেল অ্যাড্রেসে। তো জিমেল অ্যাড্রেসে আসার পর দেখতে পাচ্ছি আমার একটি মেল এসেছে। তো সেখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন, এবং প্রথম লাইনের শেষেই খেয়াল করবেন ক্লিক হেয়ার এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো তারপরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আমাদেরকে এখন সাইন ইন করতে হবে। তো আমরা এখন সাইন ইন অপশানে ক্লিক করছি। সাইন ইন অপশানে ক্লিক করার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে, এবং যে পাসওয়ার্ডটি একটু আগে ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তারপর নিচে লক্ষ্য করবেন আই অ্যাম হিউম্যান এই অপশানটিতে ক্লিক করে সাইন ইন করে নেবেন। তো সাইন ইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এই একটি মাত্র অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু আপনার চারপাশে 4-5 জনের মতো
পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই একটি অ্যাকাউন্ট দিয়ে। তো এখানে একটি অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট। এই অপশানটিতে আমরা ক্লিক করছি। তো এরকম একটি ইন্টারফেস আসবে। তো প্রথম অপশানটি আমরা পাচ্ছি পাসপোর্ট টাইপ, অর্থাৎ আপনার পাসপোর্টটি কী টাইপের। এখানে দুইটি অপশান রয়েছে, অর্ডিনারি পাসপোর্ট আর একটি হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট। অর্ডিনারি পাসপোর্টটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ অ্যাপ্লাই করব তাদের জন্য, আর অফিসিয়াল পাসপোর্টটা হচ্ছে যারা সরকারি জব হোল্ডার রয়েছেন, সরকারিভাবে পাসপোর্ট তৈরি করছেন, তাদের জন্য এই অপশানটি, সেটা হচ্ছে অফিসিয়াল পাসপোর্ট এই অপশান। তো আমরা যেহেতু সাধারণ মানুষ, তো অর্ডিনারি পাসপোর্ট যে অপশানটি রয়েছে সেখানে সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন। তো এর পরের অপশানটি হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। তো প্রথমেই দেখবেন আই অ্যাপ্লাই ফর মাই সেলফ, অর্থাৎ আপনি আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন, তাহলে এখানে টিক মার্ক দিয়ে নেবেন। আর যদি আপনি এই অ্যাকাউন্ট থেকে অন্য কারোর জন্য পাসপোর্টের অ্যাপ্লাই করে থাকেন, তাহলে এখানে টিক মার্কটি দিবেন না। তো আমি যেহেতু আমার জন্য পাসপোর্টটি অ্যাপ্লাই করছি, তো এখানে আমি টিক মার্ক দিয়ে নিচ্ছি। তো টিক মার্কটি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আগের যে ইনফরমেশানগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অটোমেটিক চলে এসেছে। এর পরের অপশানটি হচ্ছে সিলেক্ট জেন্ডার। আপনাকে আপনার জেন্ডারটি সিলেক্ট করতে হবে। তো আপনি মেল হলে মেল সিলেক্ট করবেন বা ফিমেল হলে ফিমেল সিলেক্ট করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করবেন। তো এখানে রয়েছে সিলেক্ট প্রফেশন। তো আপনি কোন প্রফেশনে রয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এরপরের অপশানটি হচ্ছে সিলেক্ট রিলিজিয়ান। তো আপনি কোন ধর্ম অবলম্বীর মানুষ সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমরা যে আগের মোবাইল নাম্বারটি ইউজ করেছি সেটা এখানে চলে এসেছে। আপনি চাইলে এখান থেকে মোবাইল নাম্বারটি চেঞ্জও করতে পারেন। এরপরে নিচের দিকে লক্ষ্য করবেন বার্থ ডেটা, তার নিচে বেশ কিছু অপশান রয়েছে। প্রথমটি হচ্ছে আপনি কোন দেশে জন্মগ্রহণ করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে বাংলাদেশটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনি কোন ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে নওগাঁটি সিলেক্ট করে দিচ্ছি। এরপরে আপনার জন্ম তারিখটি এখানে দিতে হবে। অবশ্যই মাথায় রাখবেন যেই জন্ম তারিখটি দিবেন সেটা যেন এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ডের সঙ্গে মিল থাকে। এরপরে রয়েছে সিটিজেনশিপ ইনফরমেশান, অর্থাৎ আপনি যে বাংলাদেশের নাগরিক সেটা কিভাবে হয়েছেন, জন্মগত নাকি কাউকে বিয়ে করার পর বাংলাদেশের সিটিজেনশিপ হয়েছেন। এখানে বেশ কিছু অপশান রয়েছে। তো আপনার যে অপশানটি প্রয়োজন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা যেহেতু জন্মসূত্রেই পেয়েছি, তো বাই বার্থ এই অপশানটি আমরা সিলেক্ট করে দিচ্ছি। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করছি। তো এরপর এরকম একটি ইন্টারফেস আসবে। এই অপশানটিতে মূলত হচ্ছে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এই দুইটি ইনফরমেশান এখানে দিতে হবে। তো প্রথমেই রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার ডিস্ট্রিক্ট কোথায়। তো আপনার জেলাটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপর নিচের ঘরে প্রথমে সিটি, তারপর ভিলেজ, দেন হাউস, এই তিনটি নাম আপনার এখানে দিয়ে দিবেন। এরপরে রোড, ব্লক, সেক্টর এগুলো হচ্ছে অপশনাল। তো আপনারা চাইলে এগুলো দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। তার নিচে লক্ষ্য করবেন দেওয়া আছে সিলেক্ট পোস্ট অফিস। আপনার পোস্ট অফিসটা কোথায় সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট পুলিশ স্টেশন। তো এখান থেকে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করে দিবেন। তো আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে জাস্ট এখানে টিক মার্ক দিবেন, বাকি আর কোনো কিছু ফিল আপ করতে হবে না। আর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে এখানে আপনারা টিক মার্ক দিবেন না, বাকি ইনফরমেশানগুলি পূরণ করবেন। যেমন আমি এর আগেও বলেছি আমার বাসা নওগাঁতে, বাট আমি রিসেন্টলি ঢাকাতে আছি আর আমি ঢাকা থেকেই পাসপোর্টটা তৈরি করতে চাচ্ছি। তো সুতরাং প্রেজেন্ট অ্যাড্রেসটি আমার আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো আমি এখানে টিক মার্ক দিচ্ছি না। তো দেখতেই পাচ্ছেন সিলেক্ট কান্ট্রি এই অপশানটি সিলেক্ট করা আছে বাংলাদেশ। এরপরে পার্মানেন্ট অ্যাড্রেসের মতোই আমার প্রেজেন্ট অ্যাড্রেসটাও কী হবে সেই ইনফরমেশানগুলি আমি দিয়ে নিব। তো আপনারা যদি এখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একই ব্যবহার করেন তাহলে এক জায়গাতেই পুলিশ ভেরিফিকেশান হবে। আর যদি আপনারা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটি আলাদা দিয়ে থাকেন তাহলে কিন্তু দুই জায়গায় পুলিশ ভেরিফিকেশান হবে। তো সবার নিচের অপশানটি অটোমেটিক সিলেক্ট করা থাকবে, এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন। তো এরপরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আইডি ডকুমেন্ট রিলেটেড কিছু ইনফরমেশান দিতে হবে। যেমন প্রথমেই আপনাকে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিয়ে নিতে হবে। তো তার পরের অপশানটি রয়েছে ডু ইউ হ্যাভ অ্যানি প্রিভিয়াস পাসপোর্ট, অর্থাৎ এর আগে কি আপনার কোনো ধরনের পাসপোর্ট ছিল। তো যদি এর আগে আপনার এমআরপি পাসপোর্ট থেকে থাকে তাহলে প্রথম অপশানটি আপনারা সিলেক্ট করবেন, অথবা যদি আপনার ই পাসপোর্ট থেকে থাকে আগের তাহলে সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন। আর যদি এর আগে আপনার কোনো পাসপোর্ট না থাকে তাহলে 3 নম্বর অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু আগের কোনো পাসপোর্ট নেই সুতরাং আমরা 3 নম্বরের অপশানটি সিলেক্ট করছি। তো
তো এরপর লক্ষ্য করবেন একটি অপশন রয়েছে ডেটা কম্প্যারিজন। এই অপশনটি অনেক সময় আসে আবার অনেক সময় আসে না। এখানে আপনার কোনো কিছুই করতে হবে না, আপনি নিচের দিকেই স্ক্রল করবেন, তাহলে দেখতে পারবেন একটি অপশন রয়েছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অফ আদার কান্ট্রি, অর্থাৎ আপনার কি অন্য কোনো দেশের পাসপোর্ট রয়েছে কিনা সেটা এখানে জানতে চেয়েছে। যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এইরকম একটি ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসে আপনার বাবা মা ভাই বোন এই ধরনের তথ্যগুলি দিতে হবে। যেমন প্রথম অপশানেই রয়েছে ফাদার ইনফরমেশন। তো এখানে আপনার বাবার নামটি দিয়ে নেবেন, যেটা আপনার এনআইডি কার্ডে আছে বা জন্ম নিবন্ধন কার্ডের যেই নামটি ব্যবহার করেছেন হুবহু ওই নামটি এখানে ব্যবহার করবেন। তারপরে রয়েছে সিলেক্ট প্রফেশন, অর্থাৎ আপনার বাবা কি কাজ করে সেটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে রয়েছে ন্যাশনালিটি, আপনার বাবা কোন দেশের সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ঠিক একইভাবে মাদার ইনফরমেশনটিও আপনারা ফিল আপ করে নেবেন। তো পরের যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন, অর্থাৎ যার জন্য পাসপোর্ট করছেন সে যদি অপ্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাহলে এখানে আপনাকে লিগ্যাল গার্ডিয়ান ইনফরমেশন দিতে হবে। এখান থেকে যদি আপনারা টিকমার্কটি উঠিয়ে নেন তাহলে নিচের ইনফরমেশনগুলি আপনারা ফিল আপ করে নেবেন, আর যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে এখানে আপনারা টিকমার্ক দিয়ে নেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করবেন। তো এর পরের অপশনটি হচ্ছে স্পাউস ইনফরমেশন। তো আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে ম্যারিড অপশানটি সিলেক্ট করার পর আপনার বাকি ইনফরমেশানগুলি দিতে হবে। আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন শুধুমাত্র সিঙ্গেল অপশানটি সিলেক্ট করবেন, আর কোনো কিছু ইনফরমেশান দেওয়ার প্রয়োজন হচ্ছে না। দেন এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে সিলেক্ট করবেন। তো এই ইন্টারফেসটি হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য একটি পার্সনের আপনার ইনফরমেশান দিতে হবে। তো এখানে আপনি যার ইনফরমেশানটা দিবেন সে আপনার সম্পর্কে কি হয় সেটা এখানে সিলেক্ট করে নেবেন। হতে পারে সে আপনার কাজিন বা ভাই, দেন তার নাম, সে কোন দেশে থাকে, কোন জেলায় থাকে, তার পুলিশ স্টেশন, ইমেল অ্যাড্রেস অপশনাল চাইলে দিতে পারেন, এবং লাস্টে যে অপশানটি রয়েছে সেটা দিতেই হবে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো তার কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা এখানে দিয়ে নেবেন। তো নিচে একটি ঘর রয়েছে, সেখানে যদি টিক মার্ক দেন আপনি যে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছেন তাকে যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পারসন হিসেবে সিলেক্ট করেছেন তাহলে সেটি তার কাছে মেসেজ যাবে। আর আপনি যদি এটা না চান তাহলে এখানে টিক মার্ক দিবেন না। সো আমরা এখানে টিক মার্ক দিচ্ছি না। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করছি। এরপরে এরকম একটি ইন্টারফেস পাবেন যেটাতে আপনার পাসপোর্টের কত পেজের চাচ্ছেন এবং মেয়াদ কত বছরের জন্য চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এই পেজটিতে অনেক সময় এরর আসে, অনেক সময় পেজ বা ইয়ার মিসিং থাকে। তো আপনারা এখান থেকে রিফ্রেশ দিলে এরকম ফুল পেজটি চলে আসবে। তো যাই হোক, ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যাতে অনেকেরই উপকার হতে পারে। তো আপনারা যদি 48 পেজের 5 বছরের জন্য সিলেক্ট করেন তাহলে আপনার খরচ আসবে 4025 টাকা। আর আপনি যদি 64 পেজ 5 বছরের জন্য সিলেক্ট করেন 6325 টাকা। আর আপনি যদি 48 পেজ 10 বছরের জন্য সিলেক্ট করেন তাহলে আপনার খরচ আসবে 5750 টাকা। আর যদি 64 পেজ 10 বছরের জন্য সিলেক্ট করেন তাহলে আপনার খরচ আসবে 8050 টাকা। তো আমার কাছে মনে হয় গুড অপশান হবে আপনি যদি 48 পেজের পাসপোর্টটি 10 বছরের জন্য নেন, কারণ রিনিউ করার সময় আপনাকে আবারও কিছু হ্যাসাল পোয়াতে হবে। তো এটা আমরা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করছি। তো এরপরের অপশানটি হচ্ছে আপনি রেগুলার ডেলিভারি চান নাকি এক্সপ্রেস ডেলিভারি, অর্থাৎ আপনার যদি খুব ইমার্জেন্সি থাকে তাহলে আপনি এক্সপ্রেস ডেলিভারিতে দিতে পারেন, তাহলে আপনার পাসপোর্টটি খুব দ্রুতই হয়ে যাবে। সেই ক্ষেত্রে কস্টটি আরও বাড়বে। যেমন আপনি যদি এক্সপ্রেস ডেলিভারিতে ক্লিক করেন তাহলে দেখবেন আপনার খরচ আসবে 8050 টাকা। আর আপনি যদি রেগুলার ডেলিভারি নেন, যদি আপনার ইমার্জেন্সি না থাকে, তাহলে আপনি 5750 টাকায় রেগুলার ডেলিভারিটা সিলেক্ট করবেন। দেন এরপর নিচে লক্ষ্য করবেন ক্যালেন্ডারের মতো অপশান রয়েছে, অর্থাৎ আপনি কোন ডেটে পাসপোর্ট অফিসে যেতে চাচ্ছেন সেই ডেটটা এখানে সিলেক্ট করে দিবেন, বা কোন ডেটগুলি ফাঁকা রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে। তো আমি যেহেতু ঢাকাতে অ্যাপ্লাই করছি, এখানে অনেক ভিড় থাকে যার ফলে হয়তো সামনে 2-4 দিন ফাঁকা নেই। তো আপনারা যদি অন্য কোনো জেলা থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে হয়তো বা ফাঁকা পেতে পারেন। তো যেই তারিখগুলি ব্ল্যাক কালারের সেগুলো আপনারা সিলেক্ট করবেন। গ্রে কালারের তারিখগুলি কিন্তু অলরেডি বুকিং বা ওই ডেটে নেওয়া হবে না। তো ব্ল্যাক কালারের যে ডেটগুলি আছে সেগুলি আপনারা একটি সিলেক্ট করবেন। তো তারিখ সিলেক্ট করার সঙ্গে সঙ্গে পাশে লক্ষ্য করবেন টাইমের একটি অপশান রয়েছে, অর্থাৎ কোন সময় আপনি পাসপোর্ট অফিসে যেতে চাচ্ছেন। যতই টাইম সিলেক্ট করেন না কেন এটা কিন্তু আপনাকে সকালেই যেতে হবে এবং লাইন দিয়েই আপনার পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। তারপরেও নিয়ম অনুসারে আপনি কোন সময়টি উপস্থিত থাকতে পারবেন সেই টাইমটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করবেন।
তো এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এর আগে যতগুলি ইনফরমেশান দিয়েছেন সবগুলি এখানে শো করছে। হাতে 5 মিনিট বা 10 মিনিট সময় নিয়ে এই সব ইনফরমেশানগুলি আবারও চেক করে নেবেন। আর যদি আপনার কোনো চেঞ্জ থাকে বা চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই পাশে লক্ষ্য করবেন এডিট নামে একটি অপশান রয়েছে, সেখানে ক্লিক করে ইনফরমেশানগুলি চেঞ্জ করতে পারবেন। এরপরে কিন্তু ইনফরমেশান চেঞ্জ করার আর কোনো সুযোগ থাকছে না, সুতরাং অবশ্যই ভালোভাবেই চেক করবেন। তো সকল তথ্যই যদি সঠিক থাকে তো নিচে স্ক্রল করবেন, করার পর একটি বক্স আছে সেখানে টিক মার্ক দিবেন এবং নিচে লক্ষ্য করবেন লেখা আছে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, এই অপশানটিতে ক্লিক করবেন। এরপরে আবারও আপনার কাছ থেকে জিজ্ঞেস করবে কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট, এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনার একটি অপশান পাবেন পেমেন্ট অপশান। আপনারা কি অনলাইনে পেমেন্ট করতে চাচ্ছেন নাকি অফলাইনে? তো আপনারা যদি অফলাইনে পেমেন্ট করতে চান তাহলে অফলাইনে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার ব্যাংকে গিয়ে টাকা জমা দিয়ে আসতে হবে। আর যদি আপনারা অনলাইনেই পেমেন্ট করতে চান তাহলে অনলাইন অপশানটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এইরকম একটি ইন্টারফেস আসবে। আপনারা অনলাইনে চাইলে বিকাশ, নগদ, উপায় বা রকেটের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। তো আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, সো আমি এখানে বিকাশ অপশানটি সিলেক্ট করছি। তো বিকাশ অপশানটি সিলেক্ট করে এখানে টিকমার্ক দিয়ে পে এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে বসিয়ে নেবেন। এরপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ওই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিয়ে আবারও আপনারা কনফার্মে ক্লিক করবেন। এরপর বিকাশ অ্যাকাউন্টের পিন কোডটি দিয়ে আবারও কনফার্মে ক্লিক করবেন। এরপর এইরকম একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এই ইন্টারফেসটি থেকে আমাদের দুইটি জিনিস ডাউনলোড করতে হবে, একটি হচ্ছে প্রিন্ট সামারি, আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই দুইটা জিনিস আপনারা ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। তো জাস্ট এখানে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে পারবেন। সো আমি দুইটি জিনিসই ডাউনলোড করে নিচ্ছি। এরপর আপনার আরও একটি জিনিসের দরকার হবে, সেটিও ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে পেমেন্ট স্লিপ। আপনি যে পেমেন্ট করেছেন সেই স্লিপটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো পেমেন্ট স্লিপটি ডাউনলোড করার জন্য আপনার অনলাইন রেজিস্ট্রেশন যে আইডি নাম্বারটি রয়েছে সেটি আপনারা কপি করে নেবেন। এরপর খেয়াল করবেন উপরের মেনু বারে রয়েছে পাসপোর্ট ফিস যে অপশানটি রয়েছে, সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। দেন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং সেখানে ছোট্ট করে লেখা আছে দেখবেন অনলাইন পেমেন্ট স্লিপ, ক্লিক হেয়ার। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এরকম একটি অপশান আসবে, সেখানে 3টি অপশান রয়েছে। সেখান থেকে আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন আইডি এই অপশানটি সিলেক্ট করে নিচে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি পেস্ট করে দিবেন। তার পাশে একটি অপশান রয়েছে জমা দিন, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তো জমা দিন অপশানটি ক্লিক করার পরে নিচে দেখবেন আপনার পেমেন্ট স্ট্যাটাসটি চলে এসেছে এবং শেষ মাথায় খেয়াল করবেন সাকসেস এই অপশানটি চলে এসেছে। এরপর প্রথম দিকে যে ভিউ অপশানটি রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। ভিউ অপশানে ক্লিক করার পর আপনার পেমেন্ট ইনফরমেশান আসবে এবং নিচে একটি অপশান থাকবে ডাউনলোড, সেই অপশানটিতে আপনারা ক্লিক করে এই পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ্লাই করার পর এখান থেকে আমরা 3টি ফর্ম ডাউনলোড করেছি, একটা হচ্ছে আবেদন কপি, আরেকটি হচ্ছে সামারি কপি, তো আরেকটি হচ্ছে পেমেন্ট রসিদ। তো অনলাইনে আবেদন করার পর এই 3টা জিনিস আপনাকে কিন্তু অবশ্যই ডাউনলোড করে নিতে হবে এবং কম্পিউটার দোকান থেকে এগুলো প্রিন্ট করে নেবেন। এর সঙ্গে আরও বেশ কিছু ডকুমেন্ট আপনাকে যুক্ত করতে হবে, সেই ডকুমেন্টসগুলি আপনাকে বলছি। এর সঙ্গে আপনাকে এনআইডি কার্ডের ফটোকপিও যুক্ত করতে হবে এবং জন্ম নিবন্ধনের অনলাইন কপিটা আপনাকে এখানে যুক্ত করতে হবে। এর সঙ্গে নাগরিক সনদপত্র আপনাকে যুক্ত করতে হবে। আর যদি আপনি বিবাহিত হন তাহলে কাবিননামার ফটোকপিটাও আপনাকে এখানে যুক্ত করতে হবে। এছাড়াও একটি বিদ্যুৎ বিলের ফটোকপিও আপনাকে এখানে যুক্ত করতে হবে। তো আপনি যদি প্রেজেন্ট অ্যাড্রেসে কোনো ভাড়া বাসায় থাকেন তাহলে সেই বাসার বিদ্যুৎ বিল, গ্যাস বিল বা পানি বিলের একটি কপি অ্যাটাচ করলেই হয়ে যাবে। সেটা যে আপনার নামেই থাকতে হবে এমন কোনো বিষয় না। তো আরেকটি জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আপনি কোন পেশায় আছেন তার একটি প্রমাণস্বরূপ কিছু একটা ডকুমেন্টস আপনাকে শো করতে হবে। যেমন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ডটি দেখাতে হবে। আপনি যদি প্রাইভেট জব হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার অফিসের আইডি কার্ডটি এখানে ফটোকপি করে অ্যাটাচ করতে হবে। আর যদি আপনি সরকারি চাকরি করে থাকেন তাহলে এনওসিটা অবশ্যই প্রয়োজন হবে। তো এই সকল ইনফরমেশন আপনারা কালেক্ট করবেন বা ফটোকপি করে একটি ফাইলে রাখবেন। দেন এটা নিয়ে যেই ডেট এবং সময় দিয়েছেন সেই ডেটে আপনারা পাসপোর্ট অফিসে চলে যাবেন। দেন সেখানে গিয়ে আপনার বাকি কাজটি করতে হবে। যেমন ওই দিনে আপনার হাতের ফিঙ্গারপ্রিন্ট নিবে, আপনার ফিজিক্যাল স্বাক্ষর নিবে, আপনার আইরিশ নিবে, আপনার পিকচার তোলা হবে। তো কাগজপত্র জমা দেওয়া আর এই সকল বিষয় যদি আপনার কমপ্লিট হয়ে যায় তো তার কিছুদিন পরে আপনার বাসায় পুলিশ ভেরিফিকেশন হবে। সেটাও যদি আপনার কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার পাসপোর্টটি যদি রেডি হয়ে যায় আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেন রেডি আপনার ই পাসপোর্ট।
তো এই ছিল আজকের ভিডিও আর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে। আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।